পলাতক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন, আহারে বিধি গো তোর লীলা বোঝা দায়। সত্যি বিধির লীলা বোধহয় একেই বলে। 28 বছর আগে কংগ্রেস ভেঙে নিজের দল গড়া মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে প্রায় 3 দশক পেরিয়ে সেই কংগ্রেসেরই হাত ধরছেন? প্রথম প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সহসভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক হওয়ার সোনিয়া গান্ধীর প্রস্তাব নিয়ে রাজধানী সরগরম। যে কংগ্রেসকে রাজ্যে সাইনবোর্ড বলে বারবার সদর্পে ঘোষণা করতেন, আজ তারই তলায় আশ্রয় নেওয়ার মরিয়া চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। দ্বিতীয় প্রশ্ন। বসন্তের কোকিল থেকে মোদির টিআরপি। গত 15 বছরে রাহুল গান্ধীকে লাগাতার বিদ্রূপ তৃণমূল শীর্ষ নেতৃত্বে। সেই সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গেই ম্যারাথন বৈঠকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি মিশে যাওয়া নাকি জোট সঙ্গী, কোনটা বাঁচবে কংগ্রেস? তৃতীয় প্রশ্ন। গঙ্গাকে অপবিত্র করেছে নর্দমার জল, এতে আরো অপবিত্র হবে বললেন আব্দুল মান্নান। ওই জঞ্জালকে আর আমরা চাই না, মন্তব্য মোহিত সেনগুপ্তে। দলের দুঃসময়ে হাত ধরে থাকা নেতা কর্মীদের আবেগ নাকি রাজনৈতিকভাবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে বেশি গুরুত্ব দেবে কংগ্রেস হাইকমান্ড? চতুর্থ প্রশ্ন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারদের দাপটে এখন সংখ্যালঘু কালীঘাট তৃণমূল, অথচ তহবিলে পড়ে আছে কয়েকশো কোটি টাকা। কার হাতে যেতে চলেছে এই বিপুল তহবিলের নিয়ন্ত্রণ? পঞ্চম প্রশ্ন। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই ফের ধাক্কা। দল ও সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন মালা রায়, সায়নী ঘোষরা। একে একে শীর্ষ নেতৃত্বের সঙ্গ ছাড়ছেন ছায়া সঙ্গীরা। তবে কি পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার পথে কালীঘাট তৃণমূল? তবে শুরুতেই দেখাবো, অস্তিত্ব বাঁচাতে কি নিজের পুরনো দল কংগ্রেসেই ফিরবেন কার্যত দল হারানো মমতা বন্দ্যোপাধ্যায়? রাজধানীতে জোর জল্পনা, দেখুন। চরম দুর্দিন, রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব, সর্বহারা, ঘরের মধ্যেই ঘর ছাড়া, নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আতুর ঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরি? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসেরই দুয়ারে দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গার জলকে। এটা তো পুকুরে গেলে সে গঙ্গার নর্দমার জল আরো অপবিত্র হবে। ইন্ডি জোটের বৈঠকের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর 10 জনপথেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কংগ্রেসের হাত ধরেই কি তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে? সোনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও কি অসময়ে দুঃসময়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকরা তা মেনে নেবেন? আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না। पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूँ, এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না। আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক
প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, রাজনীতির কি বিচিত্র পরিহাস। যে নেত্রী শুধু কংগ্রেস ভেঙে বেরোননি, দুবেলা গর্ব করে বলতেন যে তিনি নাকি এ রাজ্যে কংগ্রেসকে একেবারে সাইনবোর্ড বানিয়ে দিয়েছেন, সেই নেত্রী আজ সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, রাজ্যের ক্ষমতা, মুখ্যমন্ত্রীর চেয়ার সব হারিয়ে সেই কংগ্রেসেরই সাইনবোর্ডটার নিচে আশ্রয় খুঁজছেন বলে দিল্লির রাজনীতি একেবারে সরগরম। তবে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে ফার্স্ট হওয়ার কৃতিত্ব না, তৃণমূল কংগ্রেসকে দেয়া যাবে না। কংগ্রেস ভেঙে বেরিয়ে আবার সেই কংগ্রেসে মিশে যাওয়া দলের তালিকায় তৃণমূল যুক্ত হলে সেটা মোটেই নতুন কিছু হবে না। এর আগে অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেস বা প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসও কংগ্রেস ভেঙে বেরিয়ে ফের কংগ্রেসের মূল স্রোতে মিশে গেছিল। তবে তৃণমূলের ক্ষেত্রে বেসুরো বাজছেন রাজ্য কংগ্রেস নেতাদের একটা বড় অংশ। বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা, দীর্ঘদিনের বিধায়ক আব্দুল মান্নান আপনারা দেখলেন একেবারে স্পষ্ট বলছেন যে গঙ্গাকে অপবিত্র করেছে নর্দমার জল, এটা হলে আরও অপবিত্র হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অফার করা হয়েছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারির পদ। তারা এসব প্রস্তাব মানবেন কিনা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হলো, সৌম্যরা কি করবে? কালই দেখলাম অধীর চৌধুরী একেবারে স্পষ্ট দাবি তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেরা করতে হবে। আর কদিন পরে অভিষেক কংগ্রেসের অন্যতম জেনারেল সেক্রেটারি হলে সৌম্যরা কি তার জয়ধ্বনি দেবে? মানে আমি জানি না আপনি কি বলছেন, কোথা থেকে খবর। আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে, সূত্র, এই সূত্র বলে মানুষ তো না, সূত্র বলতে হবে না। কালকে এই নিয়ে একটা মিটিংয়েরও ডাক আছে, সেখানে অনেকে যাচ্ছেন এবং কংগ্রেসের কেউ এখনো অফিসিয়ালি, এত তো ধরো সকাল থেকে এই খবর চলছে, দেয়ার ইজ নো ডিনায়াল। না দেখুন, রাজনীতি ভবিষ্যতের সম্ভাবনা শিল্প কিছু হতে পারে। আমি সে নিয়ে কালকে যখন আপনার এই ঘটনা ঘটবে তখন আপনি আবার নয় আমার ডেকে নেবেন আমাকে, আমি এসব বলবো, কোনো অসুবিধা নেই। এরকম বহুবার ঘটেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে মাননীয় এই যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, আমি জানি না তিনি এখন আমাদের এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের সাইনবোর্ডটা, কংগ্রেসের সাইনবোর্ডটা তো একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সাইনবোর্ড আছে, হাজার হাজার কংগ্রেস কর্মী আছে, তারা ঘাম জল রক্ত দিয়ে কংগ্রেসটাকে বুক আগলে আপনার থেকে রক্ষা করেছে। আপনার এই আগ্রাসী, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী ওই তৃণমূলের যে পতাকাটা আছে না সুমনদা, ওই পতাকাটার মধ্যে এখনও তপন কান্দুর রক্তের দাগটা আছে, পূর্ণিমা কান্দুর রক্তের দাগটা আছে, টিয়ারুল শেখের রক্তের দাগটা আছে। বলে যন্ত্রণাটা আমরা জানি, লড়াইটা আমরা জানি, সংগ্রামটা আমরা জানি। হাজার হাজার কংগ্রেস কর্মী, একটা আক্রমণকারী এবং আক্রান্তের মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের সাথে এই রাজ্যে, লড়াই করা, সংগ্রাম করা, গ্রামে গঞ্জে শহরে কোনায় কোনায় কংগ্রেস কর্মীদের সেই আর্তনাদটা আমরা জানি। আমরা সেই কংগ্রেস কর্মীদের প্রতিনিধি, আজকে এখানে এসেছি সেই কংগ্রেস কর্মীদের প্রতিনিধি হয়ে। আজকে ধর্ষণকারী আর ধর্ষক যেমন এক পথে চলে না, তৃণমূলের এই অত্যাচার 15 বছর আপনারা দেখুন, আমরা দেখেছি অনেক দল, আপনি যে বলছিলেন 3টে দল এসছে, 3টে দল চলে গেছে কংগ্রেসের সাথে, সমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে অনেক দল হয়েছে। জিকে মুপানার একটা সময় তামিল ম্যানেলা কংগ্রেস করেছিলেন, মার্জ হয়েছে, পি চিদম্বরম সেই দলে ছিলেন। আমরা এরকম অনেক ঘটনা ঘটেছে, মার্জ হয়েছে, তুমি নিজেই বলছো। হ্যাঁ, কিন্তু হয়েছে, তার মানে এই নয় যে এই পশ্চিমবাংলায় কংগ্রেসকে ডেসিমিনেট করার জন্য এই তৃণমূল কংগ্রেস যে হাতকান্ডা করছে। বলুন তো আপনি একটা কথা, যে আজকে গণতান্ত্রিক পরিবেশ, আজকে উনি নিঃস্ব, ওনার কাছে কিচ্ছু নেই, নাথিং। ইতিহাস বড় নির্মম, ইতিহাস প্রতিদিন শিক্ষা দেয় মানুষকে, ইতিহাস বারবার রিপিট করে, হ্যাজ ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং ইটসেলফ, হিস্ট্রি হ্যাজ ইটস ওন হ্যাবিট। তো আজকে আপনি নিঃস্ব, আপনি কি করেছেন? একটা জেলা পরিষদ, একটা বিধায়ক, সংখ্যা কম আমাদের, আমরা লড়াই করেছি, আমাদের সীমিত ক্ষমতায় লড়াই করেছি, কোথাও জিতেছি কোথাও হেরেছি, কিন্তু মানুষ আমাদেরকে এই মানে বায়নারির মধ্যেও আমাদের যে সুযোগ দিয়েছিল সেই সুযোগটাকে আপনি হত্যা করেছেন, দল থেকে কিনে নিয়েছেন। তার ফল আজকে আপনি। দুটো কথা, এক হচ্ছে তুমি আমায় বোঝাচ্ছ, কিন্তু হাইকমান্ড এই
সাধারণ কর্মীদের, যারা তোমারই ভাষায় ঘাম রক্ত জড়িয়েছেন, তাদের আবেগকে বুঝবে, নাকি বিগ পিকচারটা যেটা হাইকমান্ডরা দেখে থাকেন সেটা দেখবেন? এক। আর দুই হচ্ছে যে তুমি বলতে বলতে যে উদাহরণ দিলে, আমি বলছি ধরো পি চিদাম্বরম একসময় আলাদা বেরিয়ে গিয়ে তামিল মানিলা কংগ্রেস করেছেন, আবার কংগ্রেসে ফিরে এসেছেন, জিপেলে মুপানার করেছিলেন, চিদাম্বরম সেখানে ছিলেন, আবার মূল স্রোতে ফিরে এসেছেন, বিরাট পোস্ট দিয়েছেন, বিরাট উচ্চতা দিয়েছেন। রাজনীতিতে কি হবে তার উপরে আমি আজকে আপনি বাবুর উদাহরণ তো আছে, ভবিষ্যতে কালকে কি হবে সেটা নিয়ে আজকে যদি আপনাকে মন্তব্য করতে বলেন, আমি পারবো না। আমি অত বড় রাজনীতিবিদ নই, আমি সেফোলজিস্টও নই, আমি অত বড় মন্তব্য করার মতো ক্ষমতায় নেই, জায়গাতেও নেই। কিন্তু আমি এটা বুঝি যে পশ্চিমবঙ্গের বাংলার কংগ্রেস কর্মীদের আপমর লড়াই সংগ্রামের ইতিহাস থেকে বলতে পারি যে আমি ওই দিনটাও দেখেছি 28 বছর আগে। আমি ওই দিনটাও দেখেছি সুমনদা, যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বনাম গান্ধী মূর্তির পাদদেশ। আমি দেখেছি সেই দিনটা যে কিভাবে যুবক, এই যে ভারতবর্ষের কংগ্রেস ওনাকে কিভাবে সমর্থন করেছিল প্রতিদিনের জন্য। আজকে কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিয়েছিল, তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়বেন। এই রাজ্যে বিজেপিকে ফুল বেলপাতা শঙ্খধ্বনি দিয়ে প্রতিষ্ঠিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কংগ্রেস কর্মীরা আপনার দ্বারা অত্যাচারিত হয়েছে, লড়াই সংগ্রামে আপনি তাদেরকে রীতিমতো রাজনৈতিকভাবে খুন করেছেন, ডেসিমিনেট করেছেন। সেই পার্টি আগামী দিনে কংগ্রেস কর্মীদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়েই চলবে। এটা আমি বিশ্বাস করি, আজও বিশ্বাস করি, আগামী দিনেও বিশ্বাস করি। বেশ, আচ্ছা 11 সালে অবশ্য জোট করে ক্ষমতা এসেছিল, তখন কংগ্রেস ছিল। কিন্তু এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সৌম্যর যে আবেগ, গলার যে ডেসিবেল লেভেল, এটা কিন্তু সৌম্যর একার ভাববেন না। প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশের, এমনকি সিনিয়র নেতাদের, সেটা আব্দুল মান্নান, সেটা মনোজ চক্রবর্তী, সেটা মোহিত সেনগুপ্ত, সেই মনোজ চক্রবর্তী যিনি এক কথায় মন্ত্রিত্ব ছুঁড়ে বেরিয়ে গেছিলেন ক্ষমতায় আসার পরেও, আমি বলছি তাদের আজকে সম্পূর্ণ প্রতিবাদের স্বর গলায়। দেখুন, বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं, सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी। ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते हैं कि नहीं, अभी करना चाहिए। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, আজ তৃণমূল ভেঙে খান খান। কংগ্রেসের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো মতো মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ওরা জঞ্জাল, কংগ্রেসে ভাগ, তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে, সেই জন্য এখন উনি পায়ে ধরে পড়ে গেছেন, সোনিয়া গান্ধীর পায়ে ধরে পড়ে গেছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন, যে তাকে কংগ্রেসে আবার ফিরে না হোক। এইসব মানুষ কংগ্রেসে আসে, গ্রাম বাংলার মানুষ আর কংগ্রেস করবে না। কখনো ভাবতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যে দলটা ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে? সময় কিন্তু চিহ্নিত করে দেয় যে রাজনীতিটা কোন দিকে চালিত হবে। ক্ষমতা থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন? না তো রাহুল গান্ধীকে নেতা বানাবার জন্য। কি নেতা? না তো রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিনও হারাতে পারে, কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। এবার ধরে জেলে ভরে দেওয়া উচিত তাকে, এটা আইন তাই বলে। বারবার ডাকবে কেন? সরকার উচিত তাকে, যদি কিছু বলার থাকে জেল কাস্টডিতে নিয়ে নে, কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মরিয়া হরকুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য? কখনো বসন্তের কোকিল বলেছেন, কখনো কংগ্রেস দলটাকেই, যে দলটাই মুখ্যমন্ত্রী করলো সেই দলটাকে পচা ডোবা বলেছেন। কংগ্রেস করতাম বললে ঘেন্না লাগে এই কথাও বলেছিলেন। এখন ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। যারা দিল্লিতে আছেন তারা অনেক মহান ব্যক্তিত্ব, তারা অনেক মহানুভব, তারা তাদের বাবার খুনিকেও তারা রেহাই
রেহাই দিয়ে দেন। সেইখানে দাঁড়িয়ে তাদের ভাবনা একরকম, তাদের ভাবনা হবে, গ্রাউন্ড রিয়ালিটির ভাবনা একরকম হবে। কয়লা চোর অভিষেক ব্যানার্জি আর ফাইল চোর মমতা ব্যানার্জি নিজের সর্বস্ব খুইয়ে এখন কংগ্রেসের শরণাপন্ন হয়েছে। আমরা এই ফাইল চোর কয়লা চোরকে পছন্দ করি না। সে এখন পচা আলু, এই পচা আলুকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী নেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন, তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরিষদীয় দল কালীঘাট তৃণমূলের হাতছাড়া হয়েছে আগেই। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের ঝুলিতে 64 জন এখনই আছেন, কাল সংখ্যাটা 65 হবে। সংসদীয় দলে 19 জনের স্বাক্ষরিত চিঠি লোকসভা স্পিকারের কাছে পৌঁছে গেছে বলে খবর। কার্যত কালীঘাট তৃণমূল এখন আক্ষরিক অর্থেই সংখ্যালঘু, নিজেদেরই সাইনবোর্ড হওয়ার মতো অবস্থা। এই অবস্থায় মাত্র কয়েক সপ্তাহ আগেই মমতা এবং অভিষেক যে দলটাকে কথায় কথায় সাইনবোর্ড বলে ব্যঙ্গ করতেন, তাদের কাছে আশ্রয় খুঁজছেন, এটা কিন্তু খুব স্পষ্ট। কিন্তু কথা হলো, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই যখন বিরোধী ব্লকে, তখন নিয়মিত তৃণমূল নেত্রী কী ভাষায় কার্যত বিলো দ্য বেল্ট আক্রমণ করেছেন সোনিয়া গান্ধীকে এবং রাহুল গান্ধীকে। সেই মণিমুক্তগুলো মিলনের এই ক্ষণে একটু মনে করিয়ে দিতে হবে বই কি। আমি প্রথমে আসব 2021 সালের 24শে সেপ্টেম্বর, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন যে ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কংগ্রেসের মেন লোকেদের গায়ে হাত দেয়নি, অর্থাৎ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কেন গ্রেফতার করেননি। কার্যত তাই বলেছিলেন মমতা সেদিন। দেখুন, সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? 34 বছর। কত অন্যায় করেছে? আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে, একটা ইডি কেস হয়েছে? আপনারা বলুন, সাধারণ মানুষ কিচ্ছু করেনি। কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। কংগ্রেসকে এরকম চূড়ান্ত কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সংখ্যা আমাদের আর্কাইভেই কয়েক লক্ষ আছে। একেবারে সাম্প্রতিক, মানে ধরুন এবছরের 2রা এপ্রিল বৈষ্ণবনগরের জনসভাটি কি বলেছিলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখাই একটু। কংগ্রেস জালিই ছিল বলেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। সিপিএম এর সাথে ভাব করে অত্যাচার করত, আর এখন কংগ্রেস সিপিএম বিজেপি গদাই মাদাই জগাই গোব্বাব। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাষায় সেই কোট অ্যান্ড কোট জ্বালানো কংগ্রেসের কাছে এখন কি বার্নল খুঁজতে দিল্লিতে গেলেন? প্রদীপ্ত কি বলছে? না দাদা, বার্নল খুঁজতে গেলেন কিনা জানি না, তবে তুমি যখন মধ্যিখানে ঋতমূলের কথা বললে তখন আমার মনে হচ্ছিল যে মানে কংগ্রেসে গেলে তৃণমূল কি ঋতমর্যাদা ফিরবে, এই প্রশ্নটা মাথায় এসছে আমার। এবং সঙ্গে সঙ্গে আমাদের স্যারেরা যখন পড়াতেন, রবীন্দ্র স্যার, বিশ্বনাথ স্যার, ঋতব্রতরা এত দ্রুত ছিন্নমূল করে দেবে তৃণমূলকে, বুঝতে পেরেছিলেন? ছিন্নমূল হয়েছে কিনা একটু সময়ের অপেক্ষা করতে হবে। এখনো আমাদের সংখ্যা তো তাই বলছে। সংখ্যা দিয়ে সবসময় বিচার হয় না দাদা, আবেগটা 2,60,00,000 সঙ্গে আছে, ফলে সেই 2,60,00,000 আবেগটাকেও আমি দূরে সরাতে পারবো না। এখন আমাদের স্যারেরা যেটা পড়েছিলেন উইন উইন মডেল বা চিকেন মডেল, এটা সবাই জানে যে একটা সরু রাস্তা, দুটো গাড়ি আসছে, সমান সমান আসছে, কে কিভাবে সাইড দেবে তার উপর নির্ভর করছে উইন উইন। লড়াইটা কিন্তু বিজেপির বিরুদ্ধে। কিন্তু তুমি 2,60,00,000 বললে, সেটা ফলতা এসে কি দাঁড়ালো? দাদা, ফলতার একটা আলাদা ইস্যু ছিল, ফলতার ইস্যুতে আলোচনা করলে তোমার সঙ্গে আমি আলাদা করে আলোচনা করতে পারি, কিন্তু ওখান থেকে উইথড্র করা হয়েছে। 4 নম্বর দল, তিনি তো নিজে উইথড্র করে নিয়েছেন, পরিষ্কার উইথড্র করে নিয়েছেন, সেখানে ডিবেট একটা চলবে। আমাদের কিন্তু ওই 2,60,00,000 যারা প্রতিনিধি, তারা গিয়ে কিন্তু উইথড্রর কোনো মানে এফেক্ট হয়নি। ইভিএম এ তৃণমূলের প্রতীকও ছিল, তার নামও ছিল, সেখানে মানুষ ভোটও দিয়েছে। এই যে দেখো, এবিপি আনন্দ পশ্চিমবঙ্গের একটা, এবং অবশ্যই বাঙালিদের 1 নম্বর চ্যানেল, তার একটা অবশ্যই প্রসার আছে, সেটা মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে, এবং সেই কারণে সিপিএম কংগ্রেসের ভোট বেড়েছে কি হারে সেটাও তুমি দেখিয়েছো। দেখো, আমি যতদূর জানি, তুমি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসের কথা বললে, প্রণব মুখার্জির কথা, বা বাংলা কংগ্রেসের অজয় মুখার্জির কথা বললে, 18টা দল এরকম ছিল, একদম 18টা দল যারা কংগ্রেসের সঙ্গে মার্চ করেছে। যেমন পি চিদম্বরমের কথা বলে, সেটা কংগ্রেস জননায়ক পেরাভাই,
সেই কংগ্রেস জননায়ক পেরাভাই থেকে শুরু করে মাধবরাও সিন্ধিয়ার মধ্যপ্রদেশ তোমার বিকাশ পার্টি, বা হিমাচল প্রদেশের সুখরামের হিমাচল প্রদেশ পার্টি বা ঝাড়খণ্ড পার্টি, বা এরকম অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস সেকুলার, আবার অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস তিওয়ারি, যেটা এনডি তিওয়ারি বা অর্জুন সিংরা করেছিলেন। আবার এরকম ভাবেই দেখা যাচ্ছে যে একই অরুণাচল কংগ্রেস, এটা কি না হবে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক, আমি জানি না সেটা কি হবে, সেটা দলের নেতৃত্ব ঠিক হবে, কারণ আমার কাছে এই খবর নেই। দলের মুখপাত্র হিসেবে বলছি যে এই ধরনের মার্জারের কোনো খবর আমার কাছে নেই। আমি একটা শুধু দেখিয়ে দিই, তোমার কাছেই আবার আসবো। দেখুন, আমরা সরাসরি ভোটের পর থেকেই এই জল্পনা একটা ছিল, একেবারে যখন তারপরে খেয়াল রাখতে হবে তৃণমূল নেত্রীর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রথম সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তাকে করা হয়েছিল, তিনি কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেননি। কি বলেছিলেন কোট আনকোট আপনাদের সামনে সেটাও রাখবো, দেখুন। আপনি ইন্ডিয়া জোটের কথা বললেন, আগামী দিনে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে গেল? এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি will be discussed within our party members, but united alliances for all the political parties. দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্র্যাটেজির অংশ বাইরে আলোচনা করবেন না, ফেয়ার এনাফ, কিন্তু যদি একেবারে না হতো সঙ্গে সঙ্গে তার উত্তর হওয়া উচিত ছিল বা হতো যে এটার কোনো সম্ভাবনা নেই, প্রশ্নই নেই। বলছেন যে স্ট্র্যাটেজির কথা বাইরে আলোচনা করবেন না, যার ফলে স্ট্র্যাটেজির অংশ যে এটাও, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে এয়ারপোর্টে একাধিকবার আপনারা দেখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই নিয়ে স্পেসিফিক প্রশ্ন করা হয়, তিনি কিন্তু গাড়ি থামিয়ে বা উত্তর মানে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন যে বেসলেস প্রশ্ন, যদি বেসলেস হয় বা তার কিছু বক্তব্য থাকলে রাখেন, সেই রকম কোনো উত্তর দেননি। যার ফলে আমি প্রদীপ্তর কথা একেবারে মানছি যে ওদের কাছে খবর নেই। আবার সেই সম্ভাবনা যে তৃণমূল উড়িয়েও দিয়েছে অন ক্যামেরা, কেউ একজন বলতেই পারতেন অন ক্যামেরা এসে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও কিন্তু না, একদমই না। সেটা যেহেতু আমাদের কাছে সেই খবরটাও নেই যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এই খবর নেই যে এই মার্জারের কথা আছে। কিন্তু ইন্ডিয়া যেটা আমাদের আছে, আমাদের ইন্ডিয়া তো শক্তিশালী করতে হবে। ইন্ডিয়াকে যদি শক্তিশালী করতে হয় তাহলে ইন্ডিয়া ব্লককে শক্তিশালী হতে হবে। কেন আজকে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনলাম, আমরা দেখলাম কত উন্নত করেছে। তার আগে তো নিজেদের শক্তিশালী হতে হবে। সেই নিজেদের শক্তিশালী, ওই যে বললাম 2,60,00,000 অ্যান্টি বিজেপি ভোট পড়েছে দাদা, এবং সেই 2,60,00,000 শুধু তৃণমূলের পক্ষে। এবার যদি কংগ্রেস আর সিপিএম সেখানে যোগ হয়ে যায়, কারণ এটা পার্লামেন্টের ভোট, এটা শুধু রাজ্যের ক্ষমতার ভোট নয়, স্বাভাবিকভাবেই সেই অ্যান্টি বিজেপি সেন্টিমেন্টটাকে যদি সিপিএম কেও যোগ করলে, না আমি কি বলছি, ইন্ডিয়া ব্লকে তো আমার বক্তব্য খুব পরিষ্কার, অ্যান্টি বিজেপি যে ভোট আছে তার কনসলিডেশন দরকার, এবং এটা আমি পার্টির ঊর্ধ্বে উঠে বলছি। আমার অ্যান্টি বিজেপি যে মুভমেন্ট, সেই অ্যান্টি বিজেপি মুভমেন্টে যদি আমরা আজকে পেট্রোলের দাম আমাদের ওই 35 টাকা না 30 টাকা সে শেষ ফেস নিতাম বলে কি সব বক্তব্য আছে, অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করা হয়েছিল যে ওই দামটা কমিয়ে দিন, বা গ্যাসের কি সব ছিল সেটা কমিয়ে দিন। মূল কথায় আসি প্রদীপ্ত, তার মানে তুমি বলছো এই যে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 50 মিনিটের বৈঠক, এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী 90 মিনিটের বৈঠক, এটা ইন্ডিয়া ব্লককে শক্তিশালী করা, একদম তৃণমূল আর কংগ্রেসের কোনো মানে অন্তত তোমার কাছে খবর নেই। একদম বলছি, সেটা ওদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমাদের কাছে সত্যি কোনো খবর নেই। এটা একদম দলের নেত্রী তার বক্তব্য এবং ওদের দলের নেতৃত্বের বক্তব্য, কিন্তু আমাদের প্রত্যেকের একটা বক্তব্য যে সাধারণ মানুষের যে অষ্টাগত জীবন, হকার উচ্ছেদ থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়া, এবং সেখান থেকে সাধারণ গরিব মানুষের মুক্তির জন্য যদি আমাদের দেশকে আবার ওই ষষ্ঠ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমিতে নিতে যেতে হয়, তাহলে আমার দেশকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদের এই ইন্ডিয়া ব্লককে আরো শক্তিশালী হতে হবে। এটা বলতেই পারে যে বাঁচাতে হয় ভারতবর্ষকে, দেশকে, কিন্তু তার আগে তো দলকে বাঁচাতে হবে। 80 জনের মধ্যে 64 জন নাকি অন্যদিকে, এদিকে আজকে একেবারে স্পিকারের কাছে যে তালিকা গেছে তাতে 19 জনের স্বাক্ষর আছে। আজকে তো এমন দুজনের, আমি আলাদা করে সেই আলোচনায় আসব, কিন্তু তার আগে দেখুন আমার বিজেপির কাছেও এইখানে আসতে হবে। তার কারণ ঠিক উল্টো দিক থেকে আমি আসতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লড়াইয়ে নিজের খাসতালুকে হেরেছে, এ নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। খাসতালুক মানে নিজের কেন্দ্রে শুধু নয়, নিজের বুথেও। কিন্তু সেই খাসতালুকের খাস লোকেরা যে একে একে হাত ছাড়ছেন, মানে জোড়াফুল ছাড়ছেন, হাত ছাড়লে সৌম্যরা আবার আপত্তি করতে পারে, হাত ওদের, কিন্তু জোড়াফুল ছাড়ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন? তার থেকেও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কার হাত ধরছেন?
দেখুন বিজেপি এতদিন, আমার ভাল লাগছে যে আজ সায়ন্তনদা স্টুডিওতে আছেন, মানে এই আগের শোতেই সায়ন্তনদারাই স্টুডিওতে একেবারে সরাসরি বলেছেন যে এসবের সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, জোর গলায় সায়ন্তন বসু বলেছেন। কিন্তু আর তো সেটা বলতে পারবেন না, তার কারণ দুজন মুখ্যমন্ত্রীর সৌজন্যে এই অস্বীকার কিন্তু করা এখন মুশকিল হয়ে গেছে। আজ তৃণমূলে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলেন সুস্মিতা দেব, দলও ছাড়লেন এবং সোজা গিয়ে দেখা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, না কোনো রাগঢাক না রেখেই। এবং এর আগে ভূপেন্দ্র যাদবের বাড়ি তৃণমূলের বিদ্রোহী সাংসদের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তারপর আরেকজন সাংসদ শতাব্দী রায়, তার বাড়িতেও শোনা যাচ্ছে মিটিং হয়েছে। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এই পরশুদিন এই অনুষ্ঠানে বসে অন রেকর্ড অন ক্যামেরা বলেছেন যে এর জন্য, এই বৈঠকের জন্য যাবতীয় যোগাযোগ করেছেন শুভেন্দু অধিকারী স্বয়ং। এরপরও কি সায়ন্তন বসুরা বলবেন যে তৃণমূল ভাঙার খেলায় কোথাও বিজেপি নেই? তৃণমূল ভাঙার খেলায় বিজেপি কোনোভাবেই নেই। আপনাকে এখনো বলছেন? এখনো বলছি। আমি আপনাকে 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বিজেপিতে যোগদান করেছিল, বা বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপিতে যোগদান করেছিল। ইন্ডিভিজুয়ালি কেউ যোগদান করতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে, বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তাহলে শান্তনদা বৈঠকটা ভূপেন্দ্র যাদবের বাড়িতে কেন হবে? আমি যেটা তারা মিট করেছেন সেখান থেকে হতে পারতো, আর কেনই বা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন? সংবাদ মাধ্যমে পড়েছি যে যারা সাংসদ তৃণমূল থেকে আলাদা ব্লক হয়ে এনডিএ কে সাপোর্ট করতে চান তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, এবং সেদিন মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ইনভাইটেশন হয়েছেন। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে বিজেপির এইটা যদি যোগাযোগটাই যদি ভাঙার এত সহজ হয় কোনো দলকে ভাঙা, তাহলে তো বিজেপি কংগ্রেসকেও কবে ভেঙে দিত। এমন কখনো বিষয় নেই। এবার সমস্যা বিষয় হচ্ছে তৃণমূলে কেউ আর থাকতে চাইছে না, অন্তত এই নেতৃত্ব। মানে মধ্যপ্রদেশে আর কর্ণাটকে আপনারা কংগ্রেস ভাঙেননি বলছেন? মধ্যপ্রদেশ কর্ণাটকে তো সেখানে তো অন্য দলের সমর্থনে কর্ণাটকে সরকার চলছিল কংগ্রেসের, সেখান থেকে বিধায়করা বেরিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টিকে পরবর্তী সময় সমর্থন করে, কিন্তু সেখানে ইলেকশন হলো, নতুন করে বাই ইলেকশন হলো এবং সেখানে জিতে আসতে হলো। আমি সেগুলো সব মাথায় রেখেই বলছি এখানকার পরিস্থিতি আলাদা। তৃণমূলের ভেঙে বিজেপিকে সংখ্যালঘু সরকারকে সমর্থন করে মেজরিটি আনতে হবে এমন কোনো বিষয় নেই। ঠিক, কিন্তু আপনি যেহেতু শান্তনদা সৌমিত্র খানে, আপনার কাছেই যাচ্ছি, সৌমিত্র খানের নাম নিলেন, পরশুদিনের পোস্ট কেন্দ্রীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, এবং সেখানে শুভেন্দু অধিকারীকে ট্যাগ করা। মানে আমি বলছি তৃণমূল ভাঙছে বা তারা ভাঙতে চাইছেন এটা নিয়ে কেউ তর্ক করছি না, তর্ক করছি যে সেইখানে তারা একটা জাহাজ ডুবলে যে লাইফ বোটটা দেওয়ার কথা সেটা কি বিজেপি দিচ্ছে? দিচ্ছে তো পরিষ্কার। না দেখুন, সৌমিত্র খান যেটা বলেছেন সেটা সবারই কথা, আমাদেরও কথা। কেন্দ্রীয় নেতৃত্ব যা মানবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলবেন, প্রত্যেক বিজেপির নেতা কর্মী কার্যকর্তা সেটা মানবেন, এতে তো কোনো দোষের কিছু নেই। না, দোষের নেই, কিন্তু সুস্মিতা দেব পদত্যাগ করা মাত্র সেখানে গিয়ে পরের আর কোনো কথাবার্তা নয়, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করলে কি বার্তা হয়? ওখানেও করেছিল 19 সালের আগে। রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আজকের যেই দুরবস্থা, এই দুরবস্থার জন্য তৃণমূল কংগ্রেসের যে দুজন নেতা বা নেত্রী আছেন কালীঘাট, তারাই দায়ী, অন্য কেউ দায়ী নন। কি করে দলটার কোনো আদর্শ নেই। একটা দল ক্ষমতায় না থাকলে সেটা যে উঠে যাবে এরকম ঘটতে পারে যদি তার কোনো আদর্শ না থাকে। আমি সব মানছি, কিন্তু বেনিফিশিয়ারি আপনারা, এটাও মানুন পাশাপাশি। এখন কালের নিয়ম হচ্ছে ভারতীয় যা হবে, হেড হলেও বিজেপি জিতবে, টেল হলে বিজেপির বিরোধীরা হারবেন, এটা কালের নিয়ম, এটা বর্তমান সময়ের অবস্থা। দেখুন, কালের চাকা কিন্তু ঘোরেও না, আমি স্বীকার করছি রাজনীতিতে সবকিছুই ঘটে, এটাও ঠিক কথা, আর একদম অস্বীকার করছি না, আপনার কথা একদম ঠিক। আজকের দিনে বিজেপির পক্ষেই সবকিছু ঘটছে, কিন্তু যেটা আলোচনায় আসলো, প্রদীপ্ত বলল, আমি তো দেখছি তৃণমূল কংগ্রেসে মার্জার হবে। এখন যিনি বিরোধী দলনেতা তিনিও তৃণমূল, তিনি তো বলছেন মার্জারের কোনো প্রশ্নই নেই, তারা আলাদাভাবে তৃণমূল, তিনি বলছেন সংখ্যা আমার কাছে আমি আসল তৃণমূল। তো তাই, তাহলে কি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করবেন? এইটা আমার কাছে বড় প্রশ্ন, যে ইন্ডিভিজুয়ালি দুজনকে কংগ্রেস নেবে। আমার কাছে আরো বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই প্রায় 2000 কোটি টাকার ফান্ডটার মালিক কে? আমাদের এবার দ্বিতীয় প্রশ্ন, 2000 কোটি, কেউ বলছেন 3000 কোটি। আমরা তো আর অ্যাকাউন্টেন্ট বা অডিটর নই, ওদের অ্যাকাউন্টে পড়ে আছে,
সেই টাকাটা নিয়ে কি 90 মিনিট মিটিং হলো? এত মিটিং এর কি আছে? যদি ইন্ডি ব্লককে এটা দারুণ, এটা নতুন কেউ বললেন। 3000 কোটি টাকা নিয়ে 90 মিনিট, আর কত আপনি বলছেন 1 ঘন্টা, মানে 90 প্লাস 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা টোটাল, 90 প্লাস 60 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মিটিং এ ইন্ডি ব্লককে শক্তিশালী করতে হবে, এত 2.5 ঘন্টার মিটিং 1:1 কি আছে? আমার দৃঢ় বিশ্বাস ওই 3000 কোটির কি হবে সেটা নিয়ে ওখানে বোধহয় কাটাছেড়া চলছে, টাগ অফ ওয়ার চলছে, এবং রাস্তাঘাটে ট্রেড অফ যাকে বলে স্ট্যাটিস্টিক্স এর ভাষায়, সেই ট্রেড অফ হবে। তার জন্য 2.5 ঘন্টা ধরে এত মিটিং। ইন্ডি ব্লককে যোগদান করার জন্য 15 মিনিট, 1/2 ঘন্টা, 1 ঘন্টা মিটিং শক্তিশালী করবেন। 2.5 ঘন্টা মিটিং 1:1 জীবনে না। আমি আজ তার আগে বলছি, এতদিন মুখ্যমন্ত্রী থাকলেন, তার আগের ঘটনা আমার মনে নেই, কোনোদিনও 3 দিনটা না দিল্লিতে থেকেছেন? আপনার অভিজ্ঞতায় আপনার মনে পড়ে? 3 দিন ধরে দিল্লিতে পড়ে রয়েছেন ভাইপোকে নিয়ে, এবং 2.5 ঘন্টা 1.5 ঘন্টা মিটিং করছেন, শুধু ইন্ডি ব্লককে শক্তিশালী করার জন্য নয়, ডাল মে কুচ কালা হ্যাঁ। এবং তার প্রধান কারণ হচ্ছে ওই যে 2,500 কোটি না 3,000 কোটি না 4,000 কোটি, সেটা কোথায় থাকবে, কার নিয়ন্ত্রণে থাকবে? কিন্তু কালা বলছেন কেন? ওটা তো সাদা টাকা। না, সেটা আমি তো বলতে পারবো না, কারণ তৃণমূলের সবকিছুই কালা, তৃণমূলের সবকিছুই কালা। শাহজাহান নেতা, যাদের মুঘল সাম্রাজ্যের সবাই এখন তো জেলে চলে গেছে, জাহাঙ্গীর, শাহজাহান, মাচ্চর, শওকত সবাই জেলে চলে গেছে। কাজেই যে দলের প্রকাশ্যে ধরনের চোরেরা ঘুরে বেড়াচ্ছে, বেড়াতো, এবং একটা সরকার চলে গেল, তাদের জন্য একটা লোক চোখের জল ফেলছে না, যেভাবে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, এবং কেউ চোখের জল ফেলছে না। ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা ঘটেনি, তার জন্য সে দলটা সবই কালো। দাদা যখন ওই কয়েনের কথা বলছিল না, আমার শোলের কথা মনে পড়ছিল। শোলের ওই একটাই কয়েন, দুদিকে একই জিনিস, সবসময় অমিতাভ বচ্চনই জিততেন। ওরা ওইভাবেই জিতছে কিনা সেটা দেখতে হবে, মানে রেফারিও ওদের, প্লেয়ারও ওদের, সবই ওদের। সেটা হতে পারে, যায় আসে না কিছু। কিন্তু আমার মূল যে জায়গাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করবেন, কিন্তু কালা কালার, সাদা কালা মন, আমার ওই কি মন বাওলা এইসব হচ্ছে। আরে বাবা, অত তো ট্যাক্স, মানে পরিষ্কার ওপেন অ্যাকাউন্ট আছে, সেটা তো অডিটেড অ্যাকাউন্ট প্রত্যেকবার ইলেকশন কমিশনকে সাবমিট করতে হয়। আর গ্রেপ্তারের কথা বলছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তিনি 84 দিন জেল খেটে এসেছেন, তিনি নির্দোষ। ফলে আগে তুমি দোষী প্রমাণ করো, দোষী প্রমাণ করে বলো যে তোমার ইডিআই, তোমার ইডি, তোমার সিবিআই, তোমার এনআইএ, আজকে আমাদের এখানকার সিআইডি, আমার পুলিশ যা যা তদন্ত করছে, এবং সেই তদন্ত করে সাজা দিতে পারছে কিনা। নয়তো কিন্তু যে কথা বলে এসেছিল ওই ঘানি কাটাবে, সেটা কিন্তু ঠিক হবে না। সুমনদা, আপনি একটু আগে বলছিলেন যে তৃণমূল, কোন তৃণমূল? অমুক তৃণমূল, বিজেপির তৃণমূল। এটা তো মুখ্যমন্ত্রী নিজেও তো তৃণমূল ছিল, সবই তো তৃণমূল। এখন সায়ন্তন বাবু ছাড়া মানে 50% সবাই তো বিজেপি, সব নিচের দিকে সবই তৃণমূল। আর পঞ্চায়েত পুরসভা নির্বাচন আস্তে আস্তে সব তৃণমূল হয়ে যাবে, বিজেপি হয়ে যাবে। আপনি দাঁড়ান, শুধু অপেক্ষা করুন। আর আপনি বলছেন যে কার বাড়িতে মিটিং হচ্ছে? ধর্মেন্দ্র প্রধান না কার বাড়িতে বলছিলেন মিটিং হচ্ছে? বিজেপির নেতার বাড়িতে, ভূপেন্দ্র যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আপনি দেখেননি মিটিং করতে, মালপোয়া খেতে যেতে প্রধানমন্ত্রীকে? তিনি তো বিজেপি ছিলেন তখন। কি বিজেপির তখন তো যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিজেপির নেতা ছিলেন। তো তার ম্যানিফেস্টোতে অভিন্ন দেওয়ানি, রাম মন্দির এসব ছিল না, সাম্প্রদায়িক কিছু ছিল না। তখন তো গিয়ে আর বলছে টাকা পয়সা হিসাব বলছে। ও টাকা পয়সার হিসাব কালো না সাদা ওরা খুব ভালো জানে। সেটার জন্য এখন কোন তৃণমূল টাকা পয়সার হিসেব, এই এতক্ষণ ধরে যা চললো টাকা পয়সার হিসেবটা অঙ্কের বিচারে ঠিক কি আমরা গত সপ্তাহ থেকে বলছি, এবং এখনো বলছি যে যেটুকু আমাদের সামনে আসছে আমাদের হিসেবে বিপুল পরিমাণ অর্থ, এবং সেটা নিয়ে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। কারণ শুধু আঞ্চলিক দলগুলোর মধ্যে 1 নম্বর এই যেটা নির্বাচনী ফান্ডে, শুধুমাত্র ইলেকটোরাল ফান্ডে তৃণমূল 1 নম্বর তা নয়, দেশের মধ্যে বিজেপির ঠিক পরে, মানে গোটা দেশের মধ্যে দ্বিতীয় টাকার অঙ্কের বিচারে ছিল তৃণমূল। কারণ কথা হচ্ছে আসল তৃণমূলকে এবং সেই ফান্ডের মালিককে। সাইনিং অথরিটিকে তো আমরা সবাই জানি, কিন্তু তিনি কি সাইনিং অথরিটি থাকবেন ভবিষ্যতে? দেখুন, তৃণমূল এখন ভেঙে টুকরো টুকরো। কোথাও দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, না বিধানসভা না লোকসভা।
সেই দু একটা চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। সব হারিয়ে এখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন জোরালো হচ্ছে, তাহলে কি আগামী দিনে কংগ্রেসে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর এমনটা হলে তৃণমূলের আর্থিক তহবিলের কি হবে? কংগ্রেসে যোগ দিলে তহবিলের উপর আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকার থাকবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন তারাই আসল তৃণমূল। শেষ অবধি তৃণমূলের প্রতীক কে পাবে? দলের নাম কার কাছে থাকবে? তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার মালিক কে হবে? কোনো রাজনৈতিক দল যদি দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, সিদ্ধান্তে উপনীত হতে পারছে না নির্বাচন কমিশন, তখন কিন্তু এই প্রতীককে ফ্রিজ করে দেওয়ার একটা ব্যবস্থা আছে। এই তহবিলকেও টেম্পোরারিলি ফ্রিজ বিষয় থাকে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাগরিষ্ঠ কে এটা পরিষ্কারভাবে নির্ণয় হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দল পেয়েছিল 1592 কোটি টাকা। এর মধ্যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড 542 কোটি টাকা, হলদিয়া এনার্জি লিমিটেড 281 কোটি টাকা, ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি টাকা, এমকেজে এন্টারপ্রাইজেস 45 কোটি টাকা, ডেভেন্টার ফুড পার্ক ইনফ্রা 20 কোটি, রশ্মি সিমেন্ট লিমিটেড 18 কোটি টাকা দিয়েছিল। এছাড়া আরো বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিলে তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। 2024-25 অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 102 কোটি টাকা। সিম্বল কার কাছে আছে সেটা বড় ফ্যাক্টর নয়, সম্পত্তির মালিকানার কাকে কাকে দেওয়া হবে সেটা দলের গঠনতন্ত্র কি বলছে, দলিল কি বলছে তার উপরে নির্ভর করবে। কোনটা কাকে পারমিট করছে, দলিল কাকে পারমিট করছে, এটা পুরোপুরি সিভিল আইনে এটা ডিসাইড হবে, অন্য কোনো আইনে নয়। অর্থাৎ এখনো তৃণমূলের অ্যাকাউন্টে শয় শয় কোটি টাকা রয়েছে। এর মালিক আগামী দিনে কে হবে? আশ্চর্যের, দুঃখের, পরিতাপের বিষয়, তৃণমূল কংগ্রেস নতুন সরকারের আঁতুর কাটার আগেই উবে গেল। সিন্ডিকেট সিস্টেমে চলে, ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে চলে, তার যে এটাই পরিণাম হওয়ার কথা ছিল সেটা আমাদের ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে আমরা সবাই ফেল করেছি। এত দ্রুত হবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। ওই ফান্ডের থেকে মানুষ বুঝতে পারছে একেবারে দুর্নীতির আতুর ঘরের মতন করে মমতার ফান্ড। যে হাত দেবে না সেই ভালো, হাত দেওয়াটা বিপজ্জনক। তৃণমূলের মালিকানা কে পাবে? সংখ্যার লড়াইয়ের ভিত্তিতে দুই গোষ্ঠী কবে নির্বাচন কমিশনে যাবে, কবে জল গড়াবে কোর্ট অবধি, তারা কি রায় দেবে তার উপর নির্ভর করে আছে বহু কিছু। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার রাজনীতির কথায় আসি। দেখুন, 2011-র পরবর্তী সময়ে এ রাজ্যে বহুবার কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছে। 2016 সালে একসঙ্গে লড়াই করে 77টা আসন পেয়েছিল বাম কংগ্রেস জোট। পঞ্চায়েত বা পুরসভার ক্ষেত্রে অসংখ্যবার ঘোষিত এবং বেশ কয়েকবার অঘোষিতভাবে বাম কংগ্রেস জোট করে লড়েছেন। তখন তো বামেদের আলোচনা হতো আব্দুল মান্নান বা পরবর্তীকালে অধীর চৌধুরীর সঙ্গে। আবার যদি কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধী জোটের কথা ওঠে আর সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কি এবার কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে গিয়ে বিমান বসু বা মোহাম্মদ সেলিমদের মিটিং করতে হবে? পার্থদা কি বলেন? না, প্রথমত এমন একটা দল নিয়ে আজকে আলোচনা করছেন যে ফল বেরোনোর 35 দিনের মধ্যে দলটা থাকবে কিনা সেটা নিয়েই হচ্ছে একটা বড় প্রশ্ন উঠে গেছে। ফলে এখন আপনাদের খুশি হওয়ার কথা, তার কারণ একটা দল প্রায় 10 বছর ধরে বলেছে বামপন্থীরা শূন্য, সিপিএম শূন্য, সেখান থেকে মহাশূন্যে যাবে। আজকে এত দ্রুত মানে তাদেরই এই পরিণতি, এ তো আপনার পোয়েটিক জাস্টিস মনে হওয়ার কথা। তারা শূন্যের দিকে যাচ্ছে না, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তারা গত 15 বছরে আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির যে দফা রফা করে দিয়ে চলে গেছে, সেরকম একটা দল যদি কারোর দিকে হাত বাড়ায় সে সেই হাত ধরবে কিনা তার প্রশ্ন তাদেরকে ভাবতে হবে, যে ডোবার জন্য ধরছে না ওটার জন্য ধরছে। কিন্তু উল্টোটাও বলুন, যে নেত্রী সেই 8-এর দশক থেকে আপনাদের বিরুদ্ধে লড়ছেন, তিনি এই হারের পর প্রথম প্রেস কনফারেন্সে, প্রথম ভুল বললাম, ফেসবুক পোস্ট করেন। এখন ফেসবুক লাইভে এসে বলছেন যে আমি রোজ কি 3টে থেকে 4টে না 2টো থেকে 4টে অবধি বসে আছি, বাম অর্থাৎ আপনারা অতিবাম যে আসবেন আমার সঙ্গে দেখা করুন। এই আহ্বান কোনোদিন পাবেন এটা আপনি ভেবেছিলেন? হ্যাঁ, এবং আমি তো বললাম উনি দেখা করতে চাইছেন আর ওনার সাথে কেউ দেখা করবে না, এই দৃশ্যটা ওনাকে দেখতে হতো এবং সেটা দেখে যাবেন, এবং আরও যতদিন থাকবেন ইন নিয়ার ফিউচার সেটা ওনাকে দেখতে হবে। এই কারণের জন্যই যে আমি আপনাকে বলতে পারি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা সরকার দল চালানোর ক্ষেত্রে দিয়ে কোন জায়গায় গেলে
ভোটে হারার পর হচ্ছে যে পচা ডিমের দাম বেড়ে যায় আসল ডিমের চাইতে, এবং হচ্ছে চোর চোর ধ্বনি উঠতে থাকে। ফলে এরকম একটা দল যাদের প্রায় কিচ্ছু অবশিষ্ট নেই, কারণ আপনি একটু আগে আলোচনা করছিলেন দল আছে না নেই, ফলে ওই আমাদের অল্প বয়সে তালমিছরির একটা বিজ্ঞাপনে ব্যবহৃত হতো যে ছবি এবং সই মিলিয়ে নেবেন, ফলে এই যে ছবি এবং সই মিলিয়ে নেবেন তালমিছরির বোতল নিয়ে যাওয়া হতো, সেটা হচ্ছে এখন দল নিয়েও তাই হচ্ছে যে তৃণমূল কে আসল কে নকল এটা নিয়ে। স্টুডিওতেও আমরা মানে আমি বলছি যে হয়তো দেখবেন এই সপ্তাহে সংখ্যার বিচারে তো আমার দিতেই হবে, হতে পারে, কিন্তু মানে কে আসল সেটা দেবাংশু বলছি প্রদীপ্তরা বুঝিয়ে দেবে, কিন্তু আমি বলছি যে ওদের তো জায়গা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বলছি এই আসল নকলের প্রশ্নটা ভোটের আগে বামপন্থীরা না বহুবার বলতেন যে আসলে বিজেপি সাপ্লাই লাইন হচ্ছে তৃণমূল। এটা অনেক মানুষকে বিশ্বাস করানো যেত না। ভোটের পরে কার্যত যদি দেখা যায় না যে আমাদের রাজ্যে পরিষদীয় দল নিয়ে যা ঘটলো এবং কেন্দ্রে সংসদীয় দল নিয়ে যা ঘটছে, এরা যে সাপ্লাই লাইন আমাদের তৃণমূল কংগ্রেস, এটা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ ওয়াশিং মেশিনের যে মডেল আপনি বহুদিন আলোচনা করেছেন সেটা রাজ্য স্তরে যতদিন ছিল ওটা 3G 4G লেভেলে ছিল, ওর হাত থেকে পতাকা নিচ্ছে যাচ্ছে আসছে ইত্যাদি, কিন্তু এখন হচ্ছে 5G মানে আপনি বলছি ওয়াশিং মেশিনের মডেল দিল্লি এবং আমাদের এই বিধানসভায় তৈরি হয়ে গেল। অর্থাৎ এরা দল বদলের জন্য সবাই রেডি আছেন। কিরকম নৈতিকতা দেখুন, একটা দলে 15 বছর থাকার পর এই কাকলি ঘোষ দস্তিদারের ইন্টারভিউ আমি দেখছিলাম, তিনি বলছেন যে তিনি নির্বাচিত হলেন লোকসভায় মানুষের ভোটে, এবং তার বিবেক দংশন হচ্ছে এই বিধানসভা ভোটে মানুষ যেভাবে বিজেপিকে সমর্থন দিয়েছে তাতে তার মনে হয়েছে যে এনডিএর সাথে থাকতেই হবে। ফলে এই হচ্ছে যদি বিবেকের অবস্থা এবং সেই বিবেক জাগ্রত হয় 15 বছর যে বিজেপিকে ভোট দেবে না বলে কাকলি দেবীকে ভোট দিয়েছিল, তারা কোথায় যায়? এবং তারা কেউ পদত্যাগ না করে সুন্দরভাবে লোকসভায় একটা ধারে জায়গা করে নিয়ে বলবেন এবং তারা এনডিএর পক্ষে অবস্থান নেবেন। আমি বলছি যে এই নৈতিকতার পাঠ যে দলে দেওয়া হয় এবং সেই দলের নেত্রী যদি আবার নতুন করে কারোর জোটের আহ্বান জানান, তারা যদি করেন অন্যায় যে করে এবং অন্যায় যে সহে একই ঘৃণায় তাদের হচ্ছে যে পুড়ে মরতে হবে। এই রাজ্যের অভিজ্ঞতা কি? আমি কেন বলছি যে দখল করেছেন, আমি একটা মিনিট বলে নিই যে বাইরন বিশ্বাস, এটা হচ্ছে ক্লাসিক মডেল, বাম এবং তৃণমূল একসাথে লড়লো, লড়ার পর হচ্ছে যে একটা মাত্র বাম কংগ্রেস দুজনে মিলে সেই বাইরন বিশ্বাসকেও ছলে বলে কৌশলে দল ভাঙিয়ে তাকে আনতে হলো। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যদি পরিষদ বলেন 13 ভোটে আপনি সেখানে কংগ্রেস সবকটা সিট, তৃণমূল 0, সেখানে সেই মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙিয়ে উল্টো দিকে নিয়ে চলে আসলেন। জলপাইগুড়ি জেলা পরিষদ বামেদের ছিল, সেটা ঘুরিয়ে দিল 13 ভোটে। আমি বলছি যে আপনাকে একটা একটা করে দল বদলের যে মডেল তারা তৈরি করেছেন, আজকের আপনি ওই যে বললেন যে পোয়েটিক জাস্টিসের কথা, যে আজকে যে দল যখন ভেঙে যাচ্ছে দল ভাঙানো, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দল ভাঙে কিভাবে এবং তার মেকানিজমটা কি। এবং এই জায়গাটাই হচ্ছে যে আমরা বলছি যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই বামেরা লড়ে চলেছে, একটা সময় অবধি আমি বলছি যে ভয়ে কেউ বলতে পারতেন না যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কটা বাড়ি হচ্ছে যে নামে বেনামে রাখা আছে তৃণমূল কংগ্রেসের। এখন বেরোনোর পর, ভোটের ফল বেরোনোর পর তো পরিষ্কার দিনের আলোর মতো বোঝা যাচ্ছে ওই 2000-3000 কোটি টাকার মধ্যে কত সাদা কালো তৃণমূলের আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু বাড়ি ভবন থেকে শুরু করে যা কিছু আছে, তাদের সাথে থাকা পুলিশ, স্বেচ্ছাসেবক, নেতা, কর্মী, মন্ত্রী, তাদেরকে প্রত্যেক দিন যেভাবে জেলযাত্রার লাইন লেগেছে, ইট শোজ যে এই মানুষগুলো কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন। তারা যে আবহে বড় হয়েছেন, যে দলের মধ্যে থেকে বড় হয়েছেন, যে নেতা নেত্রীরা তাদেরকে ধারণ পালন করেছে, যাদের সিম্বল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ নেম, যে যাদের নামে লোক জড়ো হয়েছে, সরকার চলেছে, আজকে তারা গিয়ে হাত যদি মেলান, আমি বলছি কংগ্রেস নেতৃত্ব নিশ্চয়ই ভেঙে দেখবেন, তারা আমার ধারণা। কিন্তু আমি এই অবধি বলতে পারি যে বামেরা যে কংগ্রেসের সাথে হাত ধরে যে এজেন্ডা নিয়ে মুভ করেছিল, বামেরা অন্ততপক্ষে এই ধরনের মানুষদের নিয়ে কোনো ধরনের ভবিষ্যতে বামেরা কি করবে, ভবিষ্যতে আমরা ধরে নিচ্ছি যে যোগদান বাদ দিন, কিন্তু তৃণমূল এবং কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই কাছাকাছি এলো, যেটা সম্ভাবনা এখন বামেরা কি করবে হতে পারে। কিন্তু আমি আবার এই রাজ্যে কি করবে, বামেদের ক্ষেত্রে বাম এবং কংগ্রেস এই মুহূর্তে আমি বলতে পারি যে আমাদের রাজ্যে এবার ভোটের নিরিখে যদি বলেন যে প্রান্তিক অবস্থায় আছে ভোটে, আমাদের যা পার্সেন্টেজ অফ ভোট বামেদের, ফলে এর থেকে হারানোর কিছু নেই এই মুহূর্তে যদি বলেন। ফলে আমাদের রাজ্যের পরে বাকিটা আছে গেইন করার। ফলে যদি বলেন যে এই গেইন করার জন্য, অর্থাৎ তৃণমূলের প্রতি বিরক্ত বিতশ্রদ্ধ এই মানুষ, কেন কোন দুঃখে বলুন তো, এই যে মাইনরিটি ভোটের কথা অনেক সময় আসে তো, যে কংগ্রেসের সাথে গেলে হয়তো সুরক্ষিত থাকবে, এটা অনেক সময় হতে পারে, কংগ্রেসের প্রতিও আছে। তৃণমূল কংগ্রেসের 2জন মাইনরিটি এমপি আমি বলছি যে মুর্শিদাবাদ জেলায়, তারা হচ্ছেন যে দল বদল করে চলে গেলেন। ফলে এবার আমি আপনাকে বলে দিই, শেষ করে দিই, আমার শেষ হয়ে গেছে। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানেই
যে ব্লক ভোটের যে কনসেপ্ট ছিল, অর্থাৎ আমি মাইনরিটিদের ত্রাতা নেতা, অতএব আমার পক্ষে ভোট পড়বে, সেই দিন চলে গেছে। আবার বলছি যে এইবার ইলেকশনে ভোট ছিল, এটা গণভোট ছিল তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি জয়ী হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। নেক্সট ভোট যেটা হবে রেফারেন্ডাম টু বিজেপি, ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কোনো স্থান নেই। সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আবারও বলতে পারি সেই ভোটে বিকল্প হচ্ছে বামেরাই হয়ে উঠে আসছে, এবং বামেরাই সেই আন্দোলন লিড করছে। এই বাজারেও হকার আন্দোলনের মতো একটা ইস্যুতে একদিন একটা তৃণমূলের কথা আমি দেখতে পেলাম। আমি তার আগে না, এইটা না যোগ করলে খুব অন্যায় হবে। সেটা হচ্ছে 17 এপ্রিল রায়গঞ্জে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছেন কোট আন কোট যাচ্ছি, বিজেপি এবং তৃণমূল দুটো দলই হিংসা ছড়ায়, কংগ্রেস হিংসার বিরুদ্ধে, আমরা হিংসা ছড়াই না, আমরা জাতপাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে কখনো অশান্তি পাকাই না, বিজেপি হিংসা ছড়ায়, ওদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড, ওদের নিয়ে তো কথাই বলবো না। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা খুলে দিচ্ছে তৃণমূল, কারণ তৃণমূল নিজের কাজ করলে, আপনাদের আয়ের ব্যবস্থা করলে, হিংসা না ছড়ালে এখানে বিজেপিকে দেখাও যেত না। আবার বলছি, বিজেপি এবং তৃণমূল উভয় দলই হিংসা ছড়ায়। আমি বলছি এরপরে, আমি বলছি 17 এপ্রিল রাহুল গান্ধী এর মধ্যে ভুলে গেলেন। একটা কথা বলছি, একটু আগে 3 মাস হয়নি এখনো সময়। একটু আগে পার্থদা একটু আগে একটা কথা বলছিলেন। পার্থদা বললেন যে এরকম তৃণমূলের একটা বড় সংখ্যক লোক এনডিএকে সাপোর্ট করছে, যেটা চোখে দেখা যাচ্ছে আজকে। আপনি তো চোখে দেখতে পাচ্ছেন পার্থদা, ওরা লুকিয়ে লুকিয়ে করতে এতদিন প্রকাশ্যে করছে। আরে অ্যাপ্রিসিয়েট করুন, কমসে কম এটাকে এখন অ্যাপ্রিসিয়েট করুন। ওরা এখন লুকিয়ে লুকিয়ে করছে। কিন্তু 3 মাস আগে যে রাহুল গান্ধী মনে করেছে তৃণমূল হিংসা ছড়ায়, সেই রাহুল গান্ধী তার পাশে বসে ইন্ডিয়া জোটের মিটিং করছে। এটাও তো স্ববিরোধিতা। হ্যাঁ, এখন তো পার্থদারা খুব বেশি আদর্শ, যাকে বলে এথিক্স বলছেন। তো আমি পুরনো যুগের কথা বলি, 96 সালে কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়লেন, তারপর কংগ্রেসকে নিয়ে দেবেগৌড়াকে প্রধানমন্ত্রী বানালেন। অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের যে সরকারের বিখ্যাত বক্তৃতা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিপিএম পার্টি বোধহয় 35 কি 36টা বামফ্রন্ট সিট পেল। সবকটা এমপি গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ভোটে জিতে, বিজেপির তো 5% ভোট ছিল। আপনারা গিয়ে কি করলেন? আপনারা গিয়ে করলেন কি? ওই করাপ্ট কংগ্রেসের সঙ্গে মিলে আপনারা কাকে সমর্থন করলেন? দেবেগৌড়া, তারপর গুজরালকে প্রধানমন্ত্রী করলেন। 2004-এ কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভোটে লড়লেন পশ্চিমবঙ্গ থেকে। আপনাদের বোধহয় 35টা এমপি জিতলো, জিতে আবার সে মনমোহন সিং এর সমর্থন করে কংগ্রেস। ইতিহাসের গলিপথ ছেড়ে এখন চুক্তি, সেইখানে কিভাবে কংগ্রেসের হাত পা কেটেছিল সিপিএম সেটাও কেউ জানে না। এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে যেভাবে একঘরে করে দিয়েছিল 1, 2, 3 চুক্তির ক্ষেত্রে কংগ্রেসের হাত কেটে, সেটাও জানে। কিন্তু ডিমের দাম নিয়ে বলছিলেন, আমার হঠাৎ করে মনে পড়ছে চন্দ্রবিন্দুর সেই গান, ডিম, মানে একটু ঘুরিয়ে বলছি, ডিম না খেলে তবেই তো ভালো ছেলে, আর ডিগবাজি না খেলে তবেই তো ভালো ছেলে। যে ডিগবাজি খেয়েছিল সিপিএম 2008 সালে, তারপরে সেই ডিগবাজিকে আবার 2016 সালে কিন্তু দাদা এইটুকু ডিগ্রি ইঞ্জিনিয়ারের মতো চোখ বন্ধ করে ভরসা করা যায় তোমাদের? ডিম চতুর্দিকে, আমি কালকেই বলেছিলাম এই পরিমাণে ডিম যদি হয়, আমি বলছি যে মিড ডে মিলে এই ডিমগুলো দেওয়া যেত, তাহলে পুষ্টিমূল্য বেড়ে যেত, আর বাচ্চারা আরো সুস্থভাবে আমাদের সমাজে বেড়ে উঠতে পারতো। কারণ চতুর্দিকে যা দেখছে বাচ্চারা, সেগুলো তো সুস্থভাবে বেড়ে ওঠা সহায়ক নয়। ঠিক এইখান থেকে এতবার তর্কাতর্কি হলো যে দল ভাঙানো নিয়ে, সত্যিকারের ছবি, পরিসংখ্যান কি বলছে দ্রুত একবার দেখিয়ে নিন। ক্ষমতা হারিয়েছেন যারা তাকে সর্বক্ষণ ঘিরে রাখতেন, তাদের প্রায় সকলেই হাত ছেড়েছেন। শূন্য হাতে রাজনৈতিকভাবে কার্যত দেউলিয়া। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরতে পারেন? তৃণমূল শীর্ষ নেতৃত্বের একটি অংশ দাবি করছে বিষয়টা মোটেও এমনটা নয়। তবে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের জোট হতে পারে। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই যে কোনো কিছুই হতে পারে। 8-এর দশকে রাজীব গান্ধীর হাত ধরে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যিনি তাকে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতির হাতেখড়িও হয়েছিল তার হাত ধরেই। এরপর কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান চোখে পড়ার মতো। রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী, একের পর এক কংগ্রেসি সরকারে কেন্দ্রের মন্ত্রী,
কিন্তু তারপর 1998 সালে এই কংগ্রেসেরই হাত ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথক দল গড়েছিলেন, বিজেপির হাত ধরেছিলেন, ভোটে লড়েছিলেন, বাজপেয়ী সরকারে মন্ত্রী হয়েছিলেন। 2011 সালে আবার এই কংগ্রেসের সঙ্গে জোট করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, কিন্তু ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এখন ফের তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করছেন, আলাপ আলোচনা করছেন, তখন প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ উগরে দিচ্ছে ক্ষোভ, কেউ আবার মধ্যপন্থা নিচ্ছেন। তৃণমূলকে নিয়ে কোনো রাজনীতিবিদ চলতে পারবে না, এরকম গিরগিটি কোথাও কেউ পৃথিবীতে কোথাও দেখেছেন বলে জানি না। তৃণমূলের মতো এত বিশ্বাসঘাতক দল শুধু নয়, এত সুবিধাবাদী দল এবং এত করাপ্টেড দল ভারতবর্ষের কোনো রাজনীতি দলের মধ্যে নেই। আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। সিপিএম এর সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু সেই একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও ক্ষমতায় থাকাকালীন ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলে রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। 2015 সালে পুরভোটে মুর্শিদাবাদ জেলার 7টি পুরসভার একটিতেও জেতেনি তৃণমূল, কিন্তু বিরোধী দল ভাঙিয়ে একে একে সবকটি পুরসভা দখল করে তারা। দল ভাঙিয়ে কংগ্রেস শাসিত জেলা পরিষদও দখল করেছিল তৃণমূল। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসের কাছাকাছি আসার চেষ্টা করছেন? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, মঙ্গলবার সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 50 মিনিটের একান্ত বৈঠক হয়, আর আজ সকালে রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একান্ত বৈঠকটা হয় 90 মিনিটের, মানে পাক্কা 1.5 ঘন্টার। মিটিংগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে কংগ্রেস আর তৃণমূল খুব দ্রুত একে অন্যের দিকে এগোচ্ছে। ফল কি হবে আমরা জানি না, এবং অবশ্যই যেটা বলতে হবে, জোট সঙ্গী হতে পারে, মার্জার হতে পারে, সেটাও এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি। কিন্তু এরপরও প্রশ্ন থাকে, গত 15 বছরের সরকারটার ওপর সাধারণ মানুষের যে রাগ, ক্ষোভ, জনরোষ, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, সেই পাপের ভাগ কংগ্রেস যেচে পড়ে নিজের ঘাড়ে নিতে চাইছে কেন? যখন দেখা যাচ্ছে কংগ্রেস এ রাজ্যে সত্যি সত্যি ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, তখন তৃণমূলের সঙ্গে যেচে এই গা ঘষাঘষি কংগ্রেসের পক্ষে হারাকিরি হয়ে যাবে না তো? কংগ্রেসকে রাজ্য স্তরের বিরাট মূল্য দিতে হবে না তো? রবীন্দ্রনাথ দা কি বলেন? দেখুন, আমি তো, আপনি এক্ষুনি বললেন যে কালকে বড় মিটিং আছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির, সুতরাং তারা কি সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপার। কিন্তু বিশ্লেষক হিসেবে আমি 3টে দিক থেকে বুঝবার চেষ্টা করছি। এক, কংগ্রেস তাদের নেবে কেন, নিলে তাদের কি হবে, এবং আইনি মত অনুযায়ী তারা কোথায় যেতে পারে। দেখুন, প্রথম কংগ্রেস যদি তৃণমূলকে নেয়, তাহলে যে জায়গাটায় গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে 15 বছর ধরে যে তৃণমূলের নেতারা আজকে বেরোলি যে লোকে ডিম ছুটছে, এই যে দুর্নীতি, এই যে চুরি, কাটমানি, সিন্ডিকেট, ধর্ষণ, সমস্ত কিছুর যে নোংরা রাজনীতি, সেই রাজনীতির দায় কিন্তু কংগ্রেসের উপর গিয়ে পড়বে। আপনাদের চ্যানেলে এক্ষুনি দেখানো হলো আব্দুল মান্নানের কথা, যে গঙ্গা জলে গিয়ে নর্দমার জল মিশছে, আর মিশতে আমরা দেবো কেন? এটা যদি আব্দুল মান্নানের কথা, এটা সবারই কথা, যে কেন কংগ্রেসের যে সৌম্যর কংগ্রেস কর্মীর কথা কি আলাদা হবে, সৌম্যর হচ্ছে একই কথা বলবার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাতে, অর্থাৎ তারা কেউই চাইছে না, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে দল এমন, কংগ্রেস কোন দলকে নিতে চাইছে, যে দলের হাতে না আছে এমপি, না আছে এমএলএ, না আছে এমনকি প্রতীকটা থাকবে কিনা, সেই অবস্থায় দাঁড়িয়েছে। ওটা কি এখনো পর্যন্ত শুধু ফান্ডটা আছে, সেটাও কতদিন থাকবে সেটা আমরা জানি না। তাহলে এই রকম একটা অবস্থায় কংগ্রেস দল কিসের ভিত্তিতে নিতে চাইছে, সেটা তারা কিভাবে খতিয়ে দেখছেন সেটা আমি বুঝতে চাই। মানে রাজনৈতিক পুঁজি নেই, কিন্তু আর্থিক পুঁজিটা আছে। দ্বিতীয় যেটা, ধরুন যে নিলে কি হবে, ইলেকশনের কেমিস্ট্রি, ওই যে ভাবছে যে 2,60,000 সমর্থক, তারা 2 কোটি 60 লাখ যে ভোটার যারা ভোট দিয়েছে, তারা বোধহয় কংগ্রেসে চলে আসবে। কখনো নয়। এটা
ইলেকশনের কেমিস্ট্রি ভাবে চলে না, 2 আর 2 0 হয়ে যেতে পারে। অর্থাৎ এইটা আসার পরে যেসব সংখ্যালঘু ফিরবার চেষ্টা করছিলেন, মনে করছিলেন সুরক্ষা দেওয়ার জন্য ডিটেক্ট ডিলিট ডিপোর্টের হাত থেকে কংগ্রেস আমাদের বাঁচাবে, তারা সঙ্গে সঙ্গে এই দলকে ছেড়ে দিয়ে তারা বামেদের দিকে চলে যাবে। এবং কংগ্রেসের যেটা এই বাজারেও কংগ্রেস মুর্শিদাবাদে 2টো সিট পেয়েছে, ফলতাতে ফলতার রেজাল্ট 10,000 পেয়েছে। অর্থাৎ এবং পঞ্চায়েত ইলেকশন পর্যন্ত তাদের দেখার কথা, কারণ পঞ্চায়েত ইলেকশনে গতবার বাম, আইএসএফ যদি কংগ্রেস এই তিনের সমর্থক যদি 3 জনের ভোট মিলিত হয় তাহলে প্রায় 22% ভোট এসছে। সুতরাং সেই জায়গা পর্যন্ত 28 সালের ইলেকশন পর্যন্ত অপেক্ষা না করে তড়িঘড়ি একটা কিছু করে কংগ্রেস একটা হারাকিরির পথে যাচ্ছে কিনা সেটা কংগ্রেসের খতিয়ে দেখা দরকার। তৃতীয়, দেখুন আমাদের কনস্টিটিউশন আর লিগাল সিস্টেম, এই দুটো জায়গায় কিন্তু পার্টির দুরকমভাবে আছে। আমরা কনস্টিটিউশনে 85 সাল পর্যন্ত আমাদের কনস্টিটিউশনে পার্টি ছিল না। 85 সালে 10th শিডিউলে পলিটিক্যাল পার্টি অ্যান্টি ডিফেকশন যেটা সেটা ঢুকলো। তার আগে পর্যন্ত ছিল ওই পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। তার মানে একটা অর্গানাইজেশনাল পার্টির কথা বলা আছে আর একটা লেজিসলেটিভ পার্টি, অর্থাৎ কনস্টিটিউশনে যে পার্টির কথা বলা আছে সেটা কিন্তু লেজিসলেটিভ পার্টি। সেই লেজিসলেটিভ পার্টিতে পরিষ্কার করে বলা আছে 2/3 মেজরিটি নিয়ে তারা কিন্তু অন্য পার্টির সঙ্গে মার্জ করতে পারে বা তারা নিজেরা থাকতে পারে, আইডেন্টিটি রাখতে পারে। 2/3 পার্টি নিয়ে, মেজরিটি নিয়ে যদি ঋতব্রত চলে যায় তাহলে বাকি থাকছে যে কটা লোক থাকছে তাদের হয় ঋতব্রতকে সমর্থন করতে হবে, নয় তাদেরকে স্পিকার পরিষ্কার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। কারণ শরদ পাওয়ারকে চোখের সামনে দেখতে হয়েছে এবং তার তৈরি করা এনসিপি পার্টির নিয়ন্ত্রণ হারিয়েছেন পাওয়ার। এমএলএদের হয় তাদেরকে যেদিন যেদিন ভোট হবে সেদিন সেদিন বাইরে গিয়ে চলে আসতে হবে, তারা অ্যাবসেন্ট থাকবেন, অথবা যদি রাজ্যসভার লোকসভা বা বিধানসভার মধ্যে থাকেন তাদেরকে ঋতব্রত যেটা বলবে সেইটা মেনেই চলতে হবে, তার বাইরে যেতে পারবে না। তাহলে তারা কংগ্রেসের সেই এমপি এমএলএদের কোনো দাম নেই। তাহলে কিসের ভিত্তিতে তারা, কারণ স্প্লিট গ্রুপ হয়ে থাকতে পারবে না। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ফান্ডটা তো এইভাবে ট্রান্সফার করা যায় না। ইলেকশনের মানে পার্টির কোনো ফান্ড আমি মার্জ করলাম সঙ্গে সঙ্গে সেটা অন্য দলে চলে যাওয়া, এটা ইম্পসিবল। পুরো ইলেকশন কমিশনের আওতাধীন হয়ে যাবে এবং যখন ওই দলটা, কোন দলটা আসল দল এটা স্বীকৃতি পাবে, ফান্ড তার হাতে চলে যাবে। কে বলতে পারে এটা ঋতব্রত যে দলকে লিড করছে সেই দলের কাছে চলে যাবে না এবং অর্গানাইজেশনাল পার্টিটা আলটিমেটলি লেজিসলেটিভ পার্টির কাছে সারেন্ডার করবে না। অর্থাৎ লেজিসলেটিভ পার্টি যেটা সেটাই অর্গানাইজেশনাল পার্টি আগামী দিনে হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে তো ফান্ডটাও চলে গেল, তাহলে কিসের ভিত্তিতে কংগ্রেস যাবে? এই সম্ভাবনা তো আছে নিঃসন্দেহে। রবীন্দ্রনাথ যা যেটা বলছেন, কিছুদিন আগেই আমরা এনসিপির ক্ষেত্রে দেখেছি, আমরা উদ্ধবের শিবসেনার ক্ষেত্রে দেখেছি যে প্রতীক এবং নাম দুটোই হাতছাড়া হয়েছে। এবং আবার বলছি, তার নিজের জীবদ্দশাতে শরদ পাওয়ারকে সেটা দেখতে হয়েছে। কিন্তু এইখান থেকে পার্টি ভাঙার কথা যখন হলো, আলোচনাতেও এলো যে আজকে সুস্মিতা দেব তিনি ছাড়লেন, ছাড়ার পরে কি বললেন, কোথায় বৈঠক হলো আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখুন। आज के दिन तो मैं मुक्त हूँ, इंडिपेंडेंट। সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আর বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। শুধু সাংসদ পদ নয়, ছাড়লেন দলও, ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। সোমবার থেকে বুধবার দিল্লিতে বসে কার্যত চোখের সামনে লোকসভা থেকে রাজ্যসভায় তৃণমূলের ভেঙে খান খান হয়ে যাওয়া দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैं तृणमूल छोड़ चुकी हूँ। রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 11। সম্প্রতি বিধানসভা ভোটে তৃণমূল হেরেছে, অসমে বিজেপি ফের জিতেছে। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়ার পর কি এবার সুস্মিতা দেবের গন্তব্য বিজেপি? জল্পনা উস্কে দিয়েছে সুস্মিতার এই মন্তব্য। 26 में 2 मैंडेट्स आए, एक असम का आया, एक वेस्ट बंगाल का आया। मैं दोनों से जुड़ी हूँ, तो बंगाल की जनता और असम की जनता ने मिलके जो निर्णय लिया उसको देखते हुए मुझे लगा कि दिस इज द बेस्ट डिसीजन फॉर मी। ইস্তফার পরই বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব। हेमंत बिश्व शर्मा जी को मैं बहुत बहुत इज्जत करती हूँ और ही इज़ माई गाइड, सो आई हैव स्पोकन टू हिम। उनसे एक निवेदन किया है कि मुझे आसाम में काम करने का मौका दे। वो करता धरता है अब आसाम के, ठीक है, राजनीति में बहुत कुछ होता है। সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেব ছিলেন অসমের হেভিওয়েট কংগ্রেস নেতা, তারই মেয়ে সুস্মিতা দেব।
অসমের কংগ্রেস বিধায়ক ছিলেন সুস্মিতা, সাংসদও হন। এরপরই কংগ্রেস ভাঙায় তৃণমূল। 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলে যোগদান করান। সে বছরই তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। দ্বিতীয় দফায় 2024 সালের এপ্রিলে ফের রাজ্যসভায় যান সুস্মিতা দেব। তার সাংসদ পদের মেয়াদ ছিল 2030 সাল পর্যন্ত। এবার তিনি তৃণমূল ত্যাগ করলেন। এবার কি বিজেপির পথে সুস্মিতা দেব? ত্রিপুরা থেকে মেঘালয়, মণিপুর থেকে গোয়া, অসম একাধিক রাজ্যে কংগ্রেস ভাঙিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর দলই ভেঙে চুরে কার্যত শেষ। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।